রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ দুপুরে দলের শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর বিএনপির প্রার্থীর নাম ঘোষণা। রোগ নির্ণয়ে মাত্র 5 ঘন্টা খোলা থাকে সরকারি হাসপাতালগুলোর ল্যাব। দুপুরের পরই ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। এরা বললে অমুক ক্লিনিকে যাবো না অমুক জায়গাতে যাবা গেলে ওতে ভালো হবে। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। কর্মসংস্থান নিশ্চিতে দক্ষতা বৃদ্ধির নানামুখী কৌশল। অপ্রাতিষ্ঠানিক খাতের বিপুল সংখ্যক মানুষ পাচ্ছে কাজের নিশ্চয়তা। সঠিক নীতি সহায়তার তাগিদ। মনে করে মানুষরা পার্লারের ইয়াটা ভালো না, কিন্তু আমি মনে করি পার্লারটাই অনেক বেটার। দোকান দেওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই। দ্বিতীয়ত মানুষেরও কোনো কথা শুনতে হয় না। আপনি যে দক্ষতা বৃদ্ধি করছেন এর বাজারে যদি চাহিদাটা না থাকে তাহলে কিন্তু আপনি সেই দক্ষতা বৃদ্ধি আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হবে না। চট্টগ্রামে কর্নেলহাটে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের রাজত্ব। দখল করা জমিতে নানা স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে নীরব সংশ্লিষ্টরা। কক্সবাজারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া। পরিচয় বিভ্রাটের প্রমাণ আদালতকে অবহিত করায় মিলেছে মুক্তির আদেশ। অন্যান্য আসামিদের সাথে কথা বললো যারা ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল, তখন সে জানতে পারলো যে অলরেডি এখানে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে। পঞ্চগড়ের অটোয়ারিতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ। ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রকৌশলীর। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাটে নভরোসিস্কে ইউক্রেনের ব্যাপক হামলা। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ দুপুর 12:30টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দুপুর 1টা নাগাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নির্বাচন কমিশনে দাখিল করার কথা রয়েছে দলটির। বিএনপি সূত্র বলছে, বিতর্ক এড়াতেই সচিবালয়ে অনুষ্ঠিত সভাটি স্থায়ী কমিটির বৈঠক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না দলটি। এছাড়াও রাষ্ট্রপতি পদে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত। বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের পদে চেয়ারম্যানকে আগেই দিয়েছেন। মনোনীত প্রার্থীর পক্ষে এখন দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নিয়ম থাকায় মূলত এই সভার আয়োজন। দলের চেয়ারম্যান কাজটি সম্পন্ন করতে বৈঠকের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানান আমন্ত্রণ পাওয়া এক নেতা। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আর একজন হবেন প্রস্তাবক সমর্থক। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার করা হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টাই থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব। রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমত লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এই বিষয়ে কাজ করছে সরকার। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। আসলে মনে করে এরা বললে অমুক ক্লিনিকে যাবো না অমুক জায়গাতে যাবা
গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাওয়া, কিন্তু সেখানে গেলে দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক মানে সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবারে ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে ওষুধ দিলে এই ওষুধ খাওয়া গেছে। টেস্টের জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে, ওখানে গিয়েছিলাম আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছে। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনি একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, মানে শিফটিং করতে আনন্দ কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা সাড়ে 5টা পরে পাইছি, পাওয়ার পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না এরা ওই জায়গায় বেশি বেশি করে থিয়ে আসছে। 500টা এইগুলি এইখানে, আর এর উপর 500টা 1000 টাকা 2-3000 টাকা বেশি, মানে বেশি টেস্ট হলে ওই বাইরে। সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে, এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্যখাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলিতে, এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটে রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত 8টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন সরকার। একই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 8টার মধ্যে বন্ধ হবে, খুলবে সকাল 11টায়। এর আগে গত 11 জুন জারি করা নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা 1 ঘন্টা কমিয়ে রাত 8টা করা হলো। বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ঔষধের দোকান সহ সংশ্লিষ্ট জরুরি সেবা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ।
গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কি পরিস্থিতি দেখছেন পাম্পগুলোয়? আজ গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? পূরবী, আমি আছি এই মুহূর্তে ফেনীর একটি ফিলিং স্টেশনে। এখানে যে সকল চালক আছে আমি একটু সরাসরি তাদের যে ভোগান্তি, সে ভোগান্তির চিত্র দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একটি সিএনজি অটোরিকশা, এইখানকার যে চালক, সে চালক কিন্তু এখানে ঘুমিয়ে পড়ছে। তার ঘুমিয়ে থাকার যে কারণ হচ্ছে যে তিনি আসলে এখানে তার কোনো প্রশান্তির কিন্তু ঘুম না, এই ঘুমটা হচ্ছে যে তার কষ্ট এবং হচ্ছে যে একটি আকাঙ্ক্ষার ঘুম। কারণ হচ্ছে যে তার পাশে হচ্ছে যে নজেলটি, তিনি সারাদিন এই গাড়ি চালিয়ে এখানে এসেছেন। গতকাল সকাল 9:30টার সময় এসে তিনি লাইনে দাঁড়িয়েছেন। তার কিছুক্ষণ পরে হচ্ছে যে গ্যাস সরবরাহ শতভাগ বন্ধ হয়ে যায়, যার কারণে তিনি একদম যে এখানকার যে মেশিন যেটি, সেটির কাছে এসেও গ্যাস নিতে পারেনি, যার কারণে তিনি গতকালকে থেকে এখানে অপেক্ষা করছে। আমরা একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি কখন থেকে এখানে আছেন? কালকে সকাল 10টা থেকে। কি অবস্থা, কি বলছে? বলছে যে কি যখন স্বাভাবিক হবে তখন গ্যাস দিবে, স্বাভাবিক না হলে তারা গ্যাস দিতে পারবে না, এটাই। পূর্বে শুনলেন এখানকার একজন চালকের কথা, তিনিও এখানে গতকালকে থেকে দাঁড়িয়ে আছেন। এখানে আরও অনেক চালক আছে, তাদেরও সবারই কিন্তু একই অভিযোগ। তারা বলছে যদি সরকার তাদেরকে ঘোষণা দিত যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তাহলে তারা গ্যাস পাম্পে এসে এভাবে কষ্ট করতে হতো না। মূলত হচ্ছে যে তাদের এই চরম ভোগান্তিতে পড়ার একটি কারণ হচ্ছে যে গ্যাস সরবরাহ এভাবে যে বন্ধ থাকবে, এটি যদি ঘোষণা দিত তাহলে তাদের এই পাম্পে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হতো না। আরেকটি ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র পরিবহন কিংবা গ্যাস পাম্পে নয়, এর বাইরে হচ্ছে যে যারা আবাসিকের যে সকল গ্রাহক যারা আছে ফেনীতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরিফ। বেকারত্ব ঘুচাতে কর্মসংস্থানের বিকল্প নেই, তাই দক্ষতা বৃদ্ধিতে আছে নানামুখী প্রচেষ্টা। এর মধ্যে উস্তাদ শাগরেদ মডেল অন্যতম। হাতে কলমে কাজ শিখে সে স্থানে মিলছে কাজের সুযোগ। নিজের পায়ে দাঁড়াচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের বহু মানুষ। কর্মসংস্থানমুখী এই পথ তৈরি করে দিচ্ছে পিকেএসএফ। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থানমুখী দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। মাহফুজ মিঠুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। সচরাচর এমন পেশায় নারীদের দেখা মেলে কম, তবে অদম্য কেয়া আক্তার। পুরুষের সঙ্গে তিনিও ধরেছেন কঠিন পথ, যুদ্ধ করেই তার বাঁচার আকাঙ্ক্ষা। মোটরসাইকেল ও অন্যান্য মোটরযানের ইঞ্জিন ও যন্ত্রাংশের ত্রুটি চিহ্নিত করে তা মেরামত করাই মোটর মেকানিকের কাজ। কায়িক শ্রমের এই পেশাকেই বেছে নিয়েছেন সৈয়দপুরের এই নারী। ওস্তাদের কাছ থেকে নিয়েছেন প্রশিক্ষণ, স্বামীর সঙ্গে এখন দিয়েছেন দোকান। প্রথমে গাড়ি ওয়াশ করতে শিখছি, তারপর প্লাগ লাগাইতে শিখছি, আবার হেডলাইট খুলে হেডলাইট লাগাইতে শিখছি। চাই যে মেয়েগুলো একটু আগাও, ওরা যদি ভালো রকম এই কাজগুলো শিখে অনেক দূর আগাইতে পারবে। পার্বতীপুরের সাহেবাও একজন সফল উদ্যোক্তার নাম। একটি ছোট্ট কক্ষ আর একটি চেয়ার নিয়ে সাহেবা বিউটি পার্লারের যাত্রা। নিজের পায়ে দাঁড়ানোই ছিল লক্ষ্য, তাই 10 বছরের সংগ্রাম ও নানান ঘাত প্রতিঘাত সহ্য করে এখন কয়েক গুণ বড় হয়েছে ব্যবসা পরিসর। পুঁজির অঙ্ক 12 থেকে 15 লাখ টাকা। ওস্তাদ তকমা নিয়ে দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ, তার সহায়তায় পথ খুঁজে পাচ্ছেন অনেক অবহেলিত নারী। একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, তার পিছনে তার বাবা মা ভাই বোন সবাই, আর সে যদি বিয়ে করে যায়, সে তার স্বামীকেও হচ্ছে অনেকটা সাপোর্ট করতে পারে। মনে করে মানুষরা পার্লারের মানে ইয়াটা ভালো না, কিন্তু আমি মনে করি পার্লারটাই অনেক বেটার। এই গল্পের নায়ক মোর্শেদ আলম করতেন দৈনিক ভিত্তিতে কাঠমিস্ত্রির কাজ। কঠোর পরিশ্রম করেও মিলত না কাঙ্ক্ষিত আয়, কিন্তু মোবাইল সার্ভিসিং ট্রেনিং করে পরিবর্তন করেছেন জীবনের গতিপথ। এখন তাতালের খোঁচায় ঠিক করে দেন নষ্ট মোবাইল। অল্প টাকায় গ্রামের মানুষ পায় সুবিধা, মাসিক আয় 25 থেকে 30 হাজার টাকা। এখন দোকান দেওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। দ্বিতীয়ত মানুষেরও কোনো কথা শুনতে হয় না। আমরা তাকে একটা ট্রেনিং করাই, উনি যদি উদ্যোক্তা হতে চায় এই প্রকল্পের মাধ্যমে তাকে আবার আমরা একটা ফাইন্যান্স করার সুযোগ পাচ্ছি স্বল্প মূল্যে বা স্বল্প ইন্টারেস্টে। পিকেএসএফ এর রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট বা রেইস প্রকল্পের মাধ্যমে জনপ্রিয় হয়েছে কর্মসংস্থানের ভিন্ন উদ্যোগ। মূলত 3টি পন্থায় চলে কার্যক্রম:
প্রশিক্ষণ এবং কর্মসংস্থান নিশ্চিত করতে জনপ্রিয় হয়েছে উস্তাদ সাগরেদ মডেল। বহু পুরনো এই ধারণা হলেও এতদিন ছিল না স্বীকৃতি। এই প্রকল্পে এখন 16,000 ওস্তাদকে তৈরি করা হয়েছে, আরও 4,000 হবে, অর্থাৎ 20,000 ওস্তাদ হবে, যেখানে প্রতি বছর 10-12 জন করে ট্রেন পাবে, চাকরি হবে তাদের মতো বিভিন্ন ট্রেডে। এইভাবে যদি আমরা করি তাহলে অল্প স্বল্প শিক্ষিত এদের জন্য একটা বড় কর্মসংস্থান তৈরি হবে। 2022 সাল থেকে শুরু হয় এই প্রকল্পের যাত্রা। পিকেএসএফ ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে লক্ষ্য। 2030 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মে নিয়োজিত হবে 1 লাখের বেশি বেকার। বলা হচ্ছে কর্মসংস্থানমুখী দক্ষতা নিশ্চিত করা দরকার। যে কোনো দক্ষতা বৃদ্ধি করলেই তার তো আর চাকরির সুযোগটা হবে না, তাই না? অর্থাৎ আপনি যে দক্ষতা বৃদ্ধি করছেন এর বাজারে যদি চাহিদাটা না থাকে তাহলে কিন্তু আপনি সেই দক্ষতা বৃদ্ধি আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হবে না। দেশে এবং বিদেশে আগামী 5 বছরে 1 কোটির বেশি কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করেছে সরকার। সরকারি এবং বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিতে দরকার সঠিক নীতি গ্রহণ। বেকারত্ব দূর করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন কর্মক্ষেত্র তৈরি করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান হলো বেকারত্ব দূর করা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার একটি কার্যকরী উপায়। রিমন রহমান, যমুনা নিউজ, সৈয়দপুর, নীলফামারী। চট্টগ্রামে এখনও সরকারি জমি গিলে খাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কর্নেলহাটার সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে 20 বছরের রাজত্ব তাদের। অবৈধভাবে নির্মিত কমিউনিটি সেন্টার, দোকানপাট সহ বাণিজ্যিক স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসহারা পেয়ে চুপ সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা। অন্যদিকে এসব জমির বৈধ ইজারাদারদের সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন 2 দশক ধরে। চট্টগ্রাম শহরের প্রবেশমুখ কর্নেলহাটে এভাবেই সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে তৈরি হচ্ছে রামাদা কনভেনশন হল। স্থানীয়রা জানান 5 আগস্ট পালানোর আগে সরকারি এই জমি দখল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন এমপি দিদারুল আলম। এখন নির্মাণ কাজ তদারকি করছেন ওই এমপির ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা আজম খান ও দলটির নেতাকর্মীরা। আর বাবার কথা শুনেন, এইখানে যা আছে এই মূল্যকে যা আছে এই পাশেও তো বানাইতেছে, সবটি সরকারি। আপনিও বানাচ্ছেন? হ্যাঁ। কত ভাড়া নিয়েছেন এই জায়গাটা? কোনটা? আপনি এটা মাসিক ভাড়া 1 লাখ টাকা। একইভাবে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে একাধিক বাস কাউন্টার, অনেক দোকানপাট। সড়কের দুপাশই কার্যত দখলদারদের কবলে, যেখান থেকে ভাড়া ওঠে লাখ লাখ টাকা। 10-12 বছর হবে। 10-12 বছর ধরে এই কাউন্টারটা এখানে আছে। রোডসান হাইওয়ের জায়গার উপরে। জি জি। গুন্ডা সান্ডা দিয়ে এগুলো সব দখল করে আছে। এই দখল করে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে। ইনকাম করে এগুলা রোডসান হাইওয়ে কিছু প্রশাসনের লোক এগুলা ভাগ বটারা করে খাচ্ছে। আপনারা জানেনও না জায়গা কার? আমাদের তো ঘর পাইছি, আমরা ঘর ভাড়া নিচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব জমির ব্যাপক চাহিদা। বাস কাউন্টার, কনভেনশন হল, গাড়ির গ্যারেজ থেকে শুরু করে রয়েছে অনেক শোরুম। সরকারি জমি, কিন্তু প্রতি দোকানের জন্য দখলদাররা নিচ্ছে 25 থেকে 50 লাখ টাকা অগ্রিম। মাসে দোকান প্রতি ভাড়া 1.5 লাখ টাকা। প্রশ্ন, কার পকেটে যাচ্ছে এ টাকা? 5 আগস্টে অধপতন হচ্ছে, স্কুল আলাদা দখল করছে। স্কুলে বলতে সেটা স্কুলের জায়গা। এটা মালিক হচ্ছে স্কুল। আচ্ছা, এটা আমরা মালিক না, আমরা হচ্ছে ভাড়াটিয়া। দখল সত্যি স্কুল মালিক এটা বলছে। ওদের থেকে টাকা দিয়ে নিয়েছে। ওদের থেকে টাকা দিয়ে নিয়েছে। কত টাকা দিয়েছে? 50 লাখ টাকা। আর এর আগে কত নিয়েছে? এর আগে নিচে আর আওয়ামী লীগের গ্রুপে নিচে 50 লাখ টাকা। অন্যদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে কৌশলে এসব দোকান দখল করে রেখেছেন সাবেক ওই আওয়ামী লীগ এমপির অনুসারীরা। সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বড় অঙ্কের মাসোহারা দিয়ে অবাধে চালাচ্ছে দখল বাণিজ্য, হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের অর্থ। ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার হচ্ছে টাকাগুলো। আপনি অন্যভাবে টাকা এনে ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার করে এটা ঠিক, এটা জায়েজ হয়ে যাবে। আমি আপনার সাথে এখন আর কথা বলবো না।
দখলদাররা সরকারি এসব জমি দখলে রেখে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। সরকার 1 টাকাও রাজস্ব পাচ্ছে না, অথচ 20 বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের দ্বারে দ্বারে ঘুরছেন বৈধ এই ইজারাদার। 2006 সালে 2 প্রতিষ্ঠানের নামে 69 শতক জমি ইজারা নেন তিনি। টাকাও জমা নেয় সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু লাখ লাখ টাকা মাসোহারা হাতছাড়া হবে বলে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি, মানছে না উচ্চ আদালতের আদেশও। ফ্যাসিস্টদের দোসররা ভোগ করেছে বর্তমানে স্কুলের দোহাই দিয়ে, এবং রোডস অ্যান্ড হাই হয়তো এটার বাদ পাচ্ছে। আমি সঠিকভাবে বলতে পারি না, তবে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব। 24-এর 5 আগস্ট পট পরিবর্তন হলেও সরকারি জমি দখলদার আওয়ামী লীগ নেতাকর্মীরা সবাই এখনও বহাল তবিয়তে। 20 বছর ধরে বড় অঙ্কের মাসোহারা যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেটে। ফলে জমি দখলমুক্ত করতে উচ্ছেদও চালায়নি কখনো। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিনের দিকে। ওবায়দুল কাদেরের সুবাদে যিনি 2024 সালের 21 এপ্রিল চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। তার হয়ে সব অপকর্ম করেন অফিসটির রেকর্ড কিপার বিশ্বজিৎ বড়ুয়া, যার রয়েছে বাড়ি, একাধিক মাইক্রোবাস সহ বিপুল সম্পদ। আমি তো এসেছি একদম শেষের দিকে, তো ফলে এই অভিযোগটা সঠিক নয়, এটা আপনারা দেখতে পারবেন। আমি যে বিষয়টা জানার সাথে সাথে আমরা কিন্তু নোটিশ জারি করেছি এবং আমরা প্রক্রিয়াতেও যাচ্ছি, প্রক্রিয়াতেও যাচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই যেন আরেক আয়নাবাজি। কক্সবাজারের রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া। তাও যেন তেন আসামি নন, একেবারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ডেথ সেলে বন্দী। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করায় সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। কক্সবাজার 1 নম্বর ওয়ার্ডের দিনমজুর ইয়াসিন ওরফে সোনা মিয়া 12 বছর রমজান আলী নামেই এক রোহিঙ্গা তার ঘর ভাড়া নিলে পরস্পরের ঘরে আসা যাওয়া শুরু। হঠাৎ একদিন উধাও হয়ে যায় সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড। পরিবারের দাবি 2020 সালের 2 মার্চ ইয়াবাসহ গ্রেফতার হন রোহিঙ্গা রমজান। তখন সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে নিজের নাম সোনা মিয়া বলে পরিচয় দেন। মামলার এজাহারে এবং পরে চার্জশিটেও সে নামই থাকে। 2022 সালে জামিনে বেরিয়ে উধাও হয় রমজান। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত এজাহারভুক্ত নাম সোনা মিয়া সহ 5 আসামিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর 23 জুন র্যাব প্রকৃত সোনা মিয়ার ঠিকানায় গিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। ওরা আমাদের বাসা যাইতো, আসা যাওয়া ছিল এরকম, মানে আমার স্বামীর সাথে মানে ভাই ভাই বদ্দা বদ্দা এরকম করতো, ভাই হিসাবে জানতো, কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমাদের মনের ছিল না। প্রকৃত ফাঁসির আসামির বদলে আরেকজনের কারাভোগ তথা আয়নাবাজির চাঞ্চল্যকর এই ঘটনা এলাকার সবার মুখে মুখে। যারা তাকে গ্রেফতারের পিছনে দায়িত্ব পালন করেছিল তাদের অবশ্যই গাফিলতি আছে। সমাজের যে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতি মাসে 200 টাকা করে ফি দিতেন, সেই সুনামি আজকে ওই মাদকদ্রব্য আইনে আরেকজনের মামলার আসামি। আর পরিবারের অবস্থা এখন যেভাবে নাজুক হয়ে গেছে, একেবারে এই যে রাস্তা রাস্তা ভিক্ষা করে চলে এই অবস্থা। পুলিশ জানায় কারাগারে পাঠানোর পর সোনা মিয়া বুঝতে পারেন তার পরিচয়পত্র দিয়ে জালিয়াতি হয়েছে। তা লিখিতভাবে জেল সুপারকে জানান। জেল কারাগারে গেল, অন্যান্য আসামিদের সাথে কথা বলল যারা ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল। তখন সে জানতে পারলো যে অলরেডি এখানে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এই মামলায়। তখন সে দ্রুত আবেদন করে। তদন্তে ঘাটতির বিষয়টি সহ প্রকৃত ঘটনা এরই মধ্যে আদালতকে অবহিত করা হয়েছে বলে জানান ভুক্তভোগীর আইনজীবী। কিছু মানুষের অবহেলার কারণে, তদন্ত ক্ষমতাবলের কারণে একটা নিরপরাধ মানুষ আজকে ফাঁসির এই দণ্ড নিয়ে আজকে যেখানে অমানবিক। আমি আর মুক্তি চেয়ে একটা আবেদন করি। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে আজকে আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ 4টি সত্যের সাপেক্ষে সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। জুবাইর রিফাত, যমুনা নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্র নজরদারির আওতায় আনতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন। কিন্তু হবিগঞ্জের বানিয়ারচংয়ে সেই উদ্যোগ বাস্তবায়নে নথি ঘেঁটে মিলেছে বিস্ময়কর কিছু তথ্য। একদিকে কমিশনের বরাদ্দে 6টি সিসিটিভি ক্যামেরা ও অপ্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনা হয়েছে মাত্র 32,800 টাকায়। অন্যদিকে স্থানীয় বরাদ্দে 4টি ক্যামেরা কিনতেই ব্যয় দেখানো হয়েছে 40 থেকে 57,000 টাকা। এই হিসেবে প্রায় কোটি টাকার হেরফের। কার নির্দেশে হয়েছে এসব কেনাকাটা? কেনই বা পণ্যের দামের মধ্যে এমন পার্থক্য? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 647টি ভোট কেন্দ্রের মধ্যে 213টি নির্বাচন কমিশনের বরাদ্দে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়। প্রতিটি কেন্দ্রের জন্য 6টি সিসিটিভি ক্যামেরা, হার্ড ডিস্ক, মনিটর, ডিভিআর সহ প্রয়োজনীয় যন্ত্রপাতির বরাদ্দ দেওয়া হয় 32,800 টাকা। সব মিলিয়ে বরাদ্দের পরিমাণ প্রায় 70 লাখ। বাকি 461টি কেন্দ্র স্থানীয় ব্যবস্থাপনায় সিসিটিভির আওতায় আনার সিদ্ধান্ত হয়। বানিয়াচং উপজেলায় ভোট কেন্দ্র ছিল 106টি। এর মধ্যে 35টি কেন্দ্রে সিসিটিভি বসানো হয় নির্বাচন কমিশনের বরাদ্দে। বাকি 71 কেন্দ্রের মধ্যে 66টির জন্য বরাদ্দ দেওয়া হয় ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাত থেকে প্রায় 31.5 লাখ টাকা। নথি অনুযায়ী প্রতিটি কেন্দ্রে বসানো হয় মাত্র 4টি সিসিটিভি ক্যামেরা। তবুও ব্যয় দেখানো হয় 40,000 থেকে 57,000 টাকা পর্যন্ত। অথচ সরকারি বরাদ্দে 6টি ক্যামেরা সহ একই যন্ত্রপাতির জন্য খরচ হয়েছে এর চেয়ে 16,000 টাকা কম। একই জেলায় একই সময়ে একই উদ্দেশ্যে কেনা হয়েছে সিসিটিভি ক্যামেরা, কিন্তু 6টি ক্যামেরার চেয়ে 4 ক্যামেরা কিনতে ব্যয় বেশি কেন? সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই তারা মালামাল কিনেছেন। এটা মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে, ওই যে কি ছিলেন স্টাফ ছিলেন, উনি বলছিলেন যে 4টা করে ক্যামেরা দিয়ে দিবেন। সব আমরা ও পাস করে দিয়ে দিচ্ছে, আর তদারকি তো আমরাই করার লাগছে যে লাগাইয়া একটা পত্তায় নিয়ন অবশ্য তারা দিয়েছে, দেওয়ার পরে আমরা পারমিশন পাইছি, আমরা বিল দিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের বরাদ্দে জেলার 6 উপজেলার 144টি ভোট কেন্দ্রে সিসিটিভি সরবরাহ করেছে বানিয়াচংয়ের একটি প্রতিষ্ঠান। এতে নেই কোনো টিআইএন নম্বর, অথচ এখান থেকেই সরবরাহ করা হয়েছে প্রায় 50 লাখ টাকার মালামাল। প্রশ্ন উঠছে, সরকারি অর্থে এত বড় কেনাকাটার আগে প্রতিষ্ঠানের সক্ষমতা, কর নিবন্ধন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছিল কিনা। ওনারা অর্ডার দিয়েছে, টাকা দিয়েছে, মাল এনে দিয়েছে, কাজ হয়েছে এইভাবে। কাজটা তো ছিল নাই, এমন না যে আমি টেন্ডার নিচ্ছি বা আমি কন্ট্যাক্ট করছি। সরবরাহকৃত সিসিটিভি ক্যামেরা ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যাচাইয়ে দেখা যায়, স্থানীয়ভাবে গড়ে 48,000 টাকায় যা কেনা হয়েছে তার বাজার মূল্য সরকারি ভ্যাট ট্যাক্স সহ 22,000-এর বেশি নয়। সেট আপ সহ আপনার ভ্যাট ট্যাক্স মিলিয়ে সবগুলো আসবে 22,000 টাকার মতো বর্তমান প্রাইস। এবং এটা যদি আবার 6 ক্যামেরা দেওয়া হয়, সার্ভিস টার্ভিস সহ 30-32,000 টাকার মধ্যে চলে আসবে। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্যামেরা স্থাপন হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই কোনো ধরনের নথিপত্র। শিক্ষকরা জানান, শুধু একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল। অন্য কোনো কাগজ দিছে না, শুধু একটা কাগজে এই আমার সিগনেচার নেওয়া হয়েছে, এটার মাঝে লেখা শুধু 6টা ক্যামেরা আর একটা মনিটর, আর কিছু লেখা নাই। এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্যামেরা যদি বেশি দামে কেনা হয়ে থাকে তাহলে তার দায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। অডিটে কোনো অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উপজেলা পরিষদের আসলে কোনো লিঙ্ক নেই আর কি। যে লিঙ্কটা, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রকল্প গ্রহণ করবে, এটার যাবতীয় ব্যয় ইউনিয়ন পরিষদ করবে এবং এটার অডিট যা আছে সবকিছু হচ্ছে ইউনিয়ন পরিষদ ফেস করবে। সচেতন নাগরিকদের প্রশ্ন, একই যন্ত্রপাতির দামে এত পার্থক্য কেন? কেন একটি টিআইএন বিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে লাখ লাখ টাকার মালামাল সরবরাহ করা হলো? ঢাকা থেকে আমার মনে হয় অনেক কম দামে এই জিনিসগুলো কেনা যেত, কিন্তু এইখানে সেই বানিয়াচুঙ্গের একটা ছোট্ট দোকান থেকে এই ক্যামেরাগুলো কেনা মানেই হচ্ছে যে আলোচনাটা বানিয়াচুঙ্গেই হয়েছে, এবং আলোচনার যারা কুশীলভ ছিলেন তারা সবই এইটার মধ্যে সুবিধাভোগী। এ ব্যাপারে জানতে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি ইনশাআল্লাহ পাই আমরা অবশ্যই এটা খতিয়ে দেখব, এটা তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা,
কিন্তু সেই প্রকল্পের কেনাকাটা ঘিরে এখন উঠছে একের পর এক প্রশ্ন। এসব ঘটনায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কিনা কিংবা কোনো অনিয়ম ঘটেছে কিনা সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। তবে নথিপত্র আর মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে আসা এসব প্রশ্নের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। পঞ্চগড়ের রটুয়ারিতে সড়ক নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং কালভার্ট নির্মাণে বিলম্বের কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি উপজেলা প্রকৌশলীর। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামুর ইউনিয়নের ডাঙ্গিরহাট সরকারি কলেজ এলাকায় নির্মাণ করা হচ্ছে 480 মিটার সড়ক। বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 66 লাখ টাকা ব্যয়ে 2টি কালভার্ট সহ সড়কটি নির্মিত হচ্ছে। ছোট 1 নম্বর খোয়া না দে। তবে কাজের শুরু থেকেই একের পর এক অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। কয়েক মাস আগে বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ শুরু হলে স্থানীয়দের আপত্তির মুখে তা সরাতে বাধ্য হয় ঠিকাদার। বড় বড় খোয়া, কয়দিন তো হাঁটাহাঁটি করতে খুব সমস্যা হয়ে গেল। খুবই ভাঙ্গা, অসুবিধা, লোকের যাতে হচ্ছে জুমার নামাজ টামাজ কিছু পড়বা পারে না। আবার বালু ফালাইছে, বালু ফালানোর পরে আবার কোয়াটা ফালাইছে, কোয়াটা দিছে বড় বড়। এখন রোলার দিয়ে ডললে মনে করেন যে এটা হচ্ছে পাউডার হয়ে যেতে। একই প্রকল্পে কালভার্ট নির্মাণের কথা থাকলেও দীর্ঘদিন ধরে কেবল গর্ত খুঁড়ে ফেলে রাখা হয়েছে। ফলে বাধ্য হয়ে কাঠের অস্থায়ী সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। ব্রিজকে ভাঙে রাখছে, ভ্যান তো যাওয়া পারে না, আমরা তো ভ্যান চালাই খাই। অতি তাড়াতাড়ি সামনে যে ব্রিজটা বা কালভার্টটা হওয়ার কথা আছে যেন অতি তাড়াতাড়ি সেটা যেন হয় এবং আমাদের সন্তানদের যেন স্কুল যাতায়াত করতে অনেক সুবিধাজনক হয়। প্রকল্পটির মূল ঠিকাদার জামিদুল ইসলাম ট্রেডার্স হলেও কাজ করছেন বিপ্লব ও মিজান নামে 2 ব্যক্তি। কাজের অনিয়মের বিষয়ে নানা অজুহাত সাব কন্ট্রাক্টরের। এরকম কোনো মিস্ত্রি জন্মায়নি এখনো যে খোয়া 1 সমান ভাঙে এনে রেডি করবে। আমার বালুর টাকা ধরা আছে 1.5-2 লাখ টাকা, 1,60,000 টাকা দিয়ে বালু উঠানামা করে আমার টাকাটা চলে গেল। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি এলজিডি কর্মকর্তার। জমি নিয়ে জটিলতায় কাজ কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানান তিনি। এটা যখনই আমরা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং মাটি অপসারণ করে পরবর্তীতে বালি ফিলিংয়ের কাজ করা হয়েছে। আর উক্ত সাইটে জায়গাজনিত জটিলতার কারণে কাজে একটু দেরি হয়েছে। আর যেটা বললেন যে খোয়ার সাইজের সমস্যা, সেটা আমরা যখন খবর পেয়েছি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় বেড়িবাঁধ ধসে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাচ্ছে পুকুরের মাছ, গবাদি পশু ও জমির ফসল। প্রতি বছর দ্বীপটির চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান না করায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদীর তীরবর্তী এলাকায় ব্লক স্থাপন এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। ধীরে ধীরে ছোট হচ্ছে উপজেলার বসতি। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের হাতিয়াকে অনেকটাই সুরক্ষিত করে রেখেছে 109 কিলোমিটারের বেড়িবাঁধ। তবে জোয়ারের তীব্রতায় প্রতি বছরই ধসে পড়ছে বাঁধের কোনো না কোনো অংশ। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্ট রয়েছে উচ্চ ঝুঁকিতে। এর মাঝেই 7.5 লাখ মানুষের বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। লোকালয়ে পানি ঢুকে ভেসে যাচ্ছে ঘেরের মাছ, ডুবে থাকছে ফসলি জমি। থাকার জায়গা হারিয়ে নিঃস্ব হচ্ছে দ্বীপবাসী। আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। যে কোনো সময় এই ভেড়িটা এখন অনেকটা ছিঁড়ে গিয়েছে, আর একটু যদি হয় আমার স্কুলটাও ছিঁড়ে যাবে। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। যদি এরকম টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই সংস্কার হয় বেড়িবাঁধ, লুট হয় রাষ্ট্রীয় সম্পদ, অথচ ভাগ্য বদলায় না এই অঞ্চলের মানুষের। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ চায় এলাকাবাসী। আমাদের এখানে তো প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে 4 বার বাজছে, এই বান্ধায় তো কোনো লাভ হইতেছে না। প্রতি বছর বেড়ি বাঁধে লাভ কি বলা হচ্ছে না,
বলক দিলে তখন আমাদের বেশি শক্ত হবে, নদীর বাঙান দূর হবে। আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের বহুত বাড়িঘর নদী লেগে গেছে, আমাদের টিকসই বেরিবাদ আর অথবা বলকবাদ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে গেল কয়েকদিনে বেড়িবাঁধের প্রায় 1 কিলোমিটার অংশ ধসে গেছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছে কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইতিমধ্যেই আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক জিওটিউব দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করছি। খুব দ্রুতই আমরা এই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করব। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না করে দ্বীপটির চারপাশে স্থায়ী ব্লক স্থাপনের দাবি উপকূলীয় এই জনপদের বাসিন্দাদের। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও নৌঘাটে নভরোসিস্কে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ যুদ্ধজাহাজ এবং দুটি বড় শস্য রপ্তানির টার্মিনাল। স্থানীয় কর্মকর্তাদের দাবি হামলায় নিহত হয়েছে এক শিশু সহ 3 জন, আহত হয়েছেন আরও 24 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ ঘাঁটিতে হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যবহৃত হয়েছে জেট ও নৌ ড্রোন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি রুশ যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি ফ্রিগেট। ক্ষতিগ্রস্ত হয়েছে 2 ডজন আবাসিক ভবন। হামলায় বন্দরের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত শহরের পানি সরবরাহ। এদিকে দুদিনে ইউক্রেনের জাপরিজিয়ায় রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 11 বেসামরিক। হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শর্তে নতুন করে জটিল হচ্ছে যুদ্ধবন্ধের আলোচনা। একদিকে অতীত ও বর্তমান ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার সহ একাধিক শর্ত দিয়েছে তেহরান। ফলে 5 মাসের সংঘাত থামিয়ে বড় কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো কতটা সম্ভব তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। একদিকে জলপথ বন্ধ রেখে চাপ বাড়াচ্ছে ইরান, অন্যদিকে যুদ্ধবন্ধের আলোচনায় নতুন নতুন শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুপক্ষ যখন নিজেদের অবস্থানে অনড়, তখন প্রশ্ন, হরমুজ কি হয়ে উঠেছে শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা? গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান। এখন প্রণালী খুলতে 6টি শর্ত দিয়েছে ইরান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে হুমকি এবং সামরিক হামলা, তুলে নিতে হবে নৌ অবরোধ। তবে হরমুজ নিয়ে ওমানের সাথে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে ইরান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার বদলে ওমানকে সামনে রেখে হরমুজ সংকটের সমাধান খুঁজছে তেহরান। অন্যদিকে আলোচনার টেবিলে নতুন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কর্মকাণ্ডে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন তিনি। দাবির তালিকায় রয়েছে 2000 সালের ইউএসএস কোল হামলায় নিহত 17 মার্কিন নাবিকের পরিবারও। এছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায়েও ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ক্রমশ কঠোর হচ্ছে। এতে বড় আকারে শান্তি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দুই পক্ষেরই কঠোর অবস্থানের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবির পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 5% বেশি। চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল দাম, কারণ হরমুজে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে এখন দুপক্ষের দাবি যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ফলে শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে তার উপরে নির্ভর করছে হরমুজের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এয়ারপোর্টে বসে সামাজিক মাধ্যমে চলছিল লাইভ স্ট্রিম, আর সেই মুহূর্তেই ভয়াবহ ভূমিকম্প। কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা পড়ে পুরো বিপর্যয়। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন কলম্বিয়ার ইনফ্লুয়েন্সার হোজে গ্যালেগর। ঝাঁকুনির ধাক্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়লেও অন ছিল লাইভ স্ট্রিম। কোনো মতে প্রাণ বাঁচিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের চিত্র বন্দী করেন ক্যামেরায়। এয়ারপোর্টের লাউঞ্জে বসে লাইভ করছিলেন কলম্বিয়ান কন্টেন্ট ক্রিয়েটর হোজে গ্যালেগো। হঠাৎই কাঁপতে শুরু করে চারপাশ। মুহূর্তেই শুরু হয় তাণ্ডব, বদলে যায় পুরো চিত্র।
7.4 মাত্রার ভূমিকম্পের আঘাতে বিপর্যয় নেমেছে কলম্বিয়ায়। এরই মধ্যে প্রাণহানি হয়েছে বহু মানুষের। রাজধানী বোগোতার পশ্চিমের শহর পেরেইরাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ভূমিকম্প শুরু হওয়ার কিছু আগেই পেরেইরাতে পৌঁছান হোসে, কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরে প্রবেশের আগে সাক্ষী হন ভয়াবহ এই বিপর্যয়ের। আমি বোগোতা থেকে পেরেইরায় পৌঁছেছিলাম মাত্র। ভূমিকম্পের সময়ও লাইভ স্ট্রিম করছিলাম। প্রথমে সামান্য ঝাঁকুনি ভেবে বিষয়টিকে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু এরপর যা হলো তা স্বপ্নেও ভাবতে পারিনি। মানুষের চিৎকার, চেঁচামেচি, চারদিকে সবকিছু ওলটপালট হয়ে যাওয়ার দৃশ্য ভয়াবহ। প্রথমে মৃদু ঝাঁকুনি ভেবে বিষয়টি তেমন আমলে না নিলেও মানুষের চিৎকারে মুহূর্তের মাঝে অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে যায় হোসে। এ সময় পাশে থাকা অচেনা একজনের ডাকে সম্ভিত ফিরে তার। দ্রুত একটি টেবিলের নিচে কোনো মতে আশ্রয় নেন তিনি। ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। পাশে থাকা আরেকজন আমাকে টেনে টেবিলের নিচে নিয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল অনন্তকাল ধরে জীবন হাতে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে আছি। তেমন একটা চোট পাইনি, শুধু হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছি। কিন্তু এখনো পুরো বিষয়টি নিয়ে আতঙ্ক কাজ করছে আমার। রাতে ঘুমাতে পারছি না। যখনই চোখ বন্ধ করি মর্মান্তিক দৃশ্যগুলো সামনে ভেসে ওঠে। 30 সেকেন্ডের এই দীর্ঘ মুহূর্ত পার হওয়ার পর দৌড়ে এয়ারপোর্ট থেকে বের হন হোসে। শহরটিতে প্রায় 2 ঘন্টা ধরে ভিডিও ধারণ করেন তিনি, যাতে উঠে আসে ধ্বংসযজ্ঞ আর হতাহতদের হাহাকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।